করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মাথা ভাঙার মাঠে। মোহনপুরের পিরু দর্জির ছেলে দিলু বা দিলদারের বয়স হলো প্রায় 16, কিন্তু আজও সে বাপের কোনো উপকারেই লাগলো না। পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে দিনরাত সে খেলাধুলো করে বেড়ায়, পরের বাগানের ফল চুরি করে এবং স্কুলে যাবার নামও মুখে আনে না। দিলুকে পিরু বাপু বাছা বলে মিষ্টি কথা বলে অনেক বুঝিয়েছে, কিন্তু দিলু সেসব কানেও তোলেনি। দিলুর পিঠে পিরু অনেক লাঠি ভেঙেছে, তবু দিলু শায়েস্তা হয়নি। দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে, কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন 20টা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের উপরেই, তখন আর সহ্য করতে পারলে না। দিলে দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। দিলু হচ্ছে মহা ডান পিটে ছোকরা। বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্র দমল না। সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙ্গার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগলো। এখন এই মাথা ভাঙ্গার মাঠের একটুখানি ইতিহাস আছে। আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটতো না, কারণ ডাকাতেরা লাঠি মেরে পথিকদের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে কুড়ে নিত। এখন আর ডাকাতের ভয় নেই বটে, তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মারায় না, কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয়। কিন্তু ডান পিঠে দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসেই সে গান জুড়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটে নাড়ি টন টন করতে লাগলো। তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরার চেষ্টা করলে, কিন্তু ঠিক সেই সময়েই খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল। কারা কথা কইতে কইতে এই দিকেই আসছে। মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায় এমন অসম্ভব কথা দিলু কোনোদিন শোনেনি। তবে কি সত্যি সত্যি? ভয়ে দিলুর মাথার চুলগুলো শটান হয়ে উঠল। তাড়াতাড়ি কোন দিকে চম্পট দেবে তাই ভাবছে। এমন সময় চাঁদের আলোয় দেখতে পেলে কারা সব দল বেঁধে একেবারে তার সুমুখে এসে পড়েছে। গুনতিতে তারা 20 জন, মানুষের মতো দেহ, অথচ প্রত্যেকেই উঁচুতে মোটে 1 হাত। তাদের অনেকেরই মাথার চুল আর গোবদাড়ি পেকে গেছে বটে, কিন্তু তবু তারা ছোট ছোট খোকার চেয়ে বেশি ঢ্যাঙা হতে পারেনি। দিলু চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে, এ আবার কোন মুল্লুকের মানুষ রে বাবা। এমন সময় দলের ভেতর থেকে একটা লোক তার কাছে এগিয়ে এলো। সে লোকটা বেজায় বুড়ো, বেজায় বেটে, আবার তার শনের মতো পাকা দাড়ি পা পর্যন্ত লুটিয়ে পড়েছে। বুড়ো বললে, এই যে বাপের অবাধ্য ছেলে দিলু, আমরা তোমাকেই এতক্ষণ খুঁজছিলুম। দিলু জবাব দেবে কি, তার দাঁতে দাঁত লেগে গেল। বুড়ো আবার বললে, বুঝেছ দিলু, আমরা তোমাকেই খুঁজছিলুম। দিলু তেমনই চুপচাপ। বুড়ো আবার বললে, আমরা তোমাকেই খুঁজছিলুম। বারবার 3 বার আমি কথা কইলুম, তুমি যে জবাব দিচ্ছ না। তবু দিলু জবাব দিলে না। বুড়ো তখন সঙ্গীদের দিকে ফিরে বললে, দিলু জবাব দেবে না, তোমাদের কাজ তোমরা করো। দলের অন্য লোকগুলো কি একটা লম্বা মোট বয়ে আনছিল। হঠাৎ তারা সেই মোটটাকে ধূপ করে দিলুর পায়ের তলায় ফেলে দিলে। সেটা একটা মরা। বুড়ো বললে, দিলু, ওই মরাটাকে কাঁধে তুলে নাও। দিলু আতকে উঠে বললে, ওরে বাপরে, সে আমি পারবো না। বলেই সে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই খুদে খুদে লোকগুলো চারিদিক থেকে ছুটে এসে তাকে একেবারে মাটির উপরে পেরে ফেললে। তারপর তারা মরাটাকে তুলে এনে দিলুর পিঠের উপর চাপিয়ে দিলে। ভীষণ আতঙ্কে ও বিস্ময়ে দিলু বুঝতে পারলে যে মরার হাত দুটো তার গলা আর পা দুটো তার কোমরে বিষম জোরে চেপে ধরলে। ভূতের পাল্লায় পড়ে দিলুর প্রাণ বুঝি আজ যায়। মরাটাকে পিঠে নিয়ে উঠে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, বাবার অবাধ্য হয়ে পাপ করেছি বলেই এই ভূতগুলো আজ আমার উপরে এতটা হম্বিতম্বি করতে পারছে। এই নাক কান বলছি, আর কখনো বাপ মায়ের অবাধ্য হব না। বুড়ো বললে, দিলু, যখন আমি তোমাকে মরাটা তুলতে বললুম তখন তুমি আমার কথা শুনলে না। এখন যদি আমি তোমাকে বলি যে মরাটাকে গোড় দিয়ে এসো, তাহলেও তুমি বোধহয় আমার কথা শুনবে না। দিলু কাঁপতে কাঁপতে বললে, শুনবো হুজুর, শুনবো।
পিঠের আতঙ্ক এখন পিঠ থেকে নামাতে পারলেই বাঁচি। বুড়ো খলখল করে হেসে বললে, বেশ বেশ, এরই মধ্যে তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলুম। এখন যা বলি শোনো, আজ রাত্রের মধ্যেই তুমি যদি ওই মরাটাকে গোড় না দাও তাহলে তোমার ভয়ানক বিপদ হবে। এ গায়ের গোরস্থানে আগে যাও, সেখানে যদি সুবিধে না হয় তবে অন্য গায়ের গোরস্থানে যেতে হবে, সেখানেও অসুবিধে হলে আবার অন্য কোনো গায়ের গোরস্থানে যাবে। মোদ্দা কথা, আজ রাত পোয়াবার আগেই ওই মরাটাকে গোড় দেওয়া চাই চাই, নইলে মজাটা টের পাবে। এখন বিদেয় হও, খবরদার আর পেছন ফিরে তাকিও না। পিঠে মরা নিয়ে তার ভারে দুমড়ে পড়ে দিলু এগোতে লাগলো। আকাশে চাঁদের মুখও তখন মরার মতোই হলদে দেখাচ্ছে। পৃথিবীর কোনো দিক থেকেই জনপ্রাণীর সাড়া আসছে না। গাছগুলো পর্যন্ত যেন দিলুর পিঠের ভয়ঙ্কর বোঝা দেখে স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে আছে, কোনো শব্দ করছে না। ভালো ছেলেরা এখন পেট ভরে খেয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে আরাম করে ঘুমোচ্ছে, আর এই নিশুতি রাতে কেবল দিলুকেই কিনা একটা ভুতুরে পচা মরা পিঠে নিয়ে একলাটি গোরস্থানের দিকে এগিয়ে যেতে হচ্ছে। নিজের অবাধ্যতার ফল হাতে নাতে পেয়ে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ওই তো গায়ের গোরস্থান, দলে দলে বড় বড় কালো কালো গাছ গোরস্থানের চারিদিক ঢেকে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোকে তার কাছে আসতে দিচ্ছে না। অমন যে ডান পিঠের ছেলে দিলু, তারও বুক এখন আতঙ্কে ঢিপ ঢিপ করতে লাগলো। একবার ভাবলে এক ছুটে পালিয়ে যাই। তারপরে লম্বা দাড়ি, এক হাত উঁচু বুড়ো আর তার সাঙ্গপাঙ্গদের কথা দিলুর মনে পড়ল। নিশ্চয়ই তারা কোথাও লুকিয়ে লুকিয়ে সবই লক্ষ্য করছে। না বাবা, আর তাদের পাল্লায় পড়া নয়। যেমন করে হোক মরাটাকে গোড় না দিয়ে আজ আর কোনো কথা নয়। গোরস্থানের এক জায়গায় একটা মস্ত গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোথাও একটা পাতা পর্যন্ত নেই। শুকনো ডালপালাওয়ালা মরা গাছটাকে দেখলেই মনে হয় যেন একটা প্রকাণ্ড কঙ্কাল অনেকগুলো হাত বাড়িয়ে সবাইকে শাসাচ্ছে। দিলু তার তলায় গিয়ে ভাবতে লাগলো, তাই তো, গোরস্থানে তো এলুম, কিন্তু কোদালও নেই, কুড়ুলও নেই, এখন মাটি খুঁড়ব কেমন করে? হে লম্বাদারি বুড়ো হুজুর, আপনি কোথায় আছেন জানি না, কিন্তু দিলুর কানে কানে কে বললে, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু ভোরকে ও চমকে চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেলে না। তবে কে তার কানের কাছে কথা কইলে? আবার কে বললে, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলুর গা রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুই না বুঝে সে বলল, তুমি আবার কে বাবা? দেখা দাও না, অথচ কথা কও। আমি হচ্ছি তোমার পিঠের মরা। কি বিপদ, তুমিও আবার কথা কইতে পারো নাকি? মাঝে মাঝে পারি। তাহলে দয়া করে আবার পিঠ থেকে নামো না বাবা, আমি একটু জিরিয়ে নেই। আগে আমাকে গোড় দেবার ব্যবস্থা করো। ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু গাছের তলায় চেয়ে দেখলো সেখানে একখানা কুড়ুল আর একখানা কোদাল পড়ে রয়েছে। তার কানে কানে মরাটা ফিসফিস করে ক্রমাগত বলতে লাগলো, আমাকে গোড় দাও, আমাকে গোড় দাও। দিলু তাড়াতাড়ি কুড়ুল ও কোদাল তুলে নিয়ে এসে মাটি খুঁড়তে লেগে গেল। খানিকক্ষণ খোঁড়বার পরেই তার কুড়ুলটা কোনো একটা জিনিসের ওপরে গিয়ে পড়ল। দিলু হেট হয়ে তাকিয়ে দেখলে একটা কফিন গর্তের ভেতর থেকে বেরিয়ে পড়েছে। কফিনের ডালা খুলে দেখা গেল তার ভিতরেও রয়েছে আর একটা মরা। দিলু বললে, একই করে দুটো লাশ রাখা তো চলবে না। ওহে আমার পিঠের মরা মনি, তোমাকে এখানে গোড় দিলে তুমি আপত্তি করবে না তো? মরা জবাব দিলে না। দিলু মনে মনে বললে, বাঁচা গেছে, মরাটা এইবারে বোধহয় আবার বোবা হলো, কথা কয়ে আর আমাকে ভয় দেখাবে না। এই বলে সে হাতের কুড়ুলটা অন্যমনস্ক হয়ে ফেলে দিলে, কিন্তু কুড়ুলটা গিয়ে পড়ল গোড়ের ভেতরকার মরাটার গায়ের উপরে। সঙ্গে সঙ্গে গোড়ের ভিতরের মরাটাই খাড়া হয়ে দাঁড়িয়ে উঠে যাতনায় চেঁচিয়ে উঠল, যা যা যা, নইলে এখনই মরবি, মরবি। বলেই আবার সে কবরের ভেতরে আড়ষ্ট হয়ে শুয়ে পড়ল। দিলুতে তখন আর দিলু ছিল না। তার মাথার চুলগুলো যেন সজারুর কাটার মতন সিধে হয়ে উঠেছে, আর সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ছুটছে। অন্ধের মতো চোখ বুঝে চটপট কোদাল দিয়ে মাটি তুলে সে কবরটা আবার বুঝিয়ে দিলে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললে,
বাপরে, আর বোধহয় ওটা মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে পারবে না। খানিক হাঁপ ছেড়ে দিলু আরো কয়েক পা এগিয়ে আবার মাটি খুঁড়তে আরম্ভ করলে। অল্পক্ষণ পরেই দেখা গেল সে কবরটার ভেতরে রয়েছে একটা শুটকি বুড়ির মরা। এই মরাটা বোধহয় আগের মরাটার চেয়েও বেশি জ্যান্ত, কারণ ভালো করে মাটি খুঁড়তে না খুঁড়তেই সে চট করে উঠে বসে চেঁচাতে শুরু করলে। কে রে ছোড়া তুই, কে তুই? দিলু ভয়ে পিছিয়ে গেল। কোনো জবাব না পেয়ে শুটকি বুড়ির মরাটা ধীরে ধীরে দুই চোখ মুদে ফেললে, তারপর ধীরে ধীরে আবার কবরের ভেতরে শুয়ে পড়ল। দিলুও যে তখনই তাকে মাটি চাপা দিতে দেরি করলো না সে কথা বলাই বাহুল্য। সে আবার আর একটা জায়গা খুঁড়তে শুরু করলে, কিন্তু এবার যেই মাটির ভেতর থেকে আরেকটা মরার একখানা হাত দেখা গেল, অমনি সে তার উপর মাটি চাপা দিয়ে বললে, না, এ গোরস্থানে দেখছি সব কবরই আজ ভর্তি। এখন আমার উপায় কি হবে? আমার পিঠের মরা পিঠ থেকে নামাই কেমন করে? এ গায়ে তো আর কোনো গোরস্থান নেই। যাহা তাক এই কথা বলা, পিঠের মরা অমনি দিলুর কানে কানে ফিসফিস করে বললে, মামুদপুরের গোরস্থানে, ওই দিকে। বলেই মরা তার বা হাতখানা এগিয়ে অঙ্গুলি নির্দেশ করলে। প্রাণের দায়ে দিলু সেদিকেই অগ্রসর হলো। দু চারবার এবড়ো খেবড়ো আঁকা বাঁকা পথে সে হোঁচট খেয়ে পপাত ধরণী তলে হলো, কিন্তু তার গলা ও কোমর থেকে মরার হাত পায়ের ব্রজ আটুনি তবু আলগা হলো না। তার পিঠের উপরে এই বিভীষণ মোট দেখে পেঁচারা চেঁচিয়ে বাদুরদের শুনিয়ে কি যেন বলতে লাগলো। আশেপাশের জলাভূমির মধ্যে আলিয়ার আলোগুলো যেন আরো বেশি জলজলে ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। দিলু বারংবার নিজের মনেই প্রার্থনা করতে লাগলো, আল্লাহ আমাকে দয়া করো, মামুদপুরকে তাড়াতাড়ি কাছে এনে দাও। শেষটায় সে মামুদপুরে এসে হাজির হলো। মরা বললে, ওই গোরস্থান, আমাকে গোড় দাও, শিগগির আমাকে গোড় দাও। এইবার এই ছিনে যোগ দুর্দান্ত মরার কবল থেকে নিস্তার পাবে বলে দিলু হনহন করে পা দুটো গোরস্থানের দিকে চালিয়ে দিলে, কিন্তু বেশি এগুতে হলো না। হঠাৎ দিলু মুখ তুলেই চক্ষু স্থির করে রইল। ওরে বাবা! মামুদপুরের গোরস্থানের পাঁচিলের উপরে পালে পালে ভূত আর পেতনি বসে আছে। কেউ খুব বুড়ো, কেউ আধ বুড়ো, কেউ যুবা, আর কেউ বা শিশু। তাদের প্রত্যেকের চোখ উনুনের জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। একটা বেজায় রোগা আর চ্যাঙা ভূত হঠাৎ দাঁড়িয়ে উঠে মাথার উপরে দুটো হাত নেড়ে ক্রমাগত বলতে লাগলো, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না, প্রভৃতি। আর একটা বেজায় মোটা ভূত হঠাৎ পাঁচিল থেকে মাটির উপরে ধপাস করে লাফিয়ে পড়ে খোনা সুরে বলতে লাগলো, শোন তবে কান পেতে ওরে দুরাচার, তোকে মোরা খাবো করে চাটনি আচার, চোখ দুটো ছিঁড়ে নিয়ে খেলা যাবে ভাটা, আঙুল ভাজিয়া হবে চচ্চড়ির ডাটা, লোমে তোর বানাইব শীতের কম্বল, মেটুলিতে হবে খাসা রসালো অম্বল, ঠ্যাঙেরে রাঙেরে খাবো করিয়া ডালনা, নারী ভুড়ি শুষ্ক করি টাঙাবো আলনা, হৃৎপিণ্ড কাটিয়া হবে দেয়ালের ঘড়ি, হাড়ের গুঁড়োতে হবে দাঁত মাজা খড়ি, শোন ছুচো কানামাছি শোন রে মশক, চুলদারি ছেটে নিয়ে করিব তোষক, চেঁচে নিলে ছালখানা গায়ে হবে জামা, নাদা পেটে তৈরি হবে তোফা এক ধামা। এরকম সব ভয়ানক কথা শুনলে কোনো ভদ্রলোকেরই আর এগুবার ভরসা হয় না। দিলুরও হলো না, কিন্তু দিলুর পিঠের মরা তার কানে কানে বললে, গোড় দাও, আমাকে গোড় দাও। বলতে বলতে সে তার হাতের বাঁধন এমন শক্ত করে তুললে যে দম বন্ধ হয়ে দিলুর প্রাণ যায় আর কি। কি আর করে, মরেছি না মরতে আছি, যা হবার তাই হোক। তাই ভেবে দিলু পায়ে পায়ে আবার এগুতে শুরু করলো। আর যায় কোথা, মামুদপুরের গোরস্থানের ভূত পেতনিরা পাঁচিলের উপরে দাঁড়িয়ে উঠে ক্ষণক্ষণে আওয়াজে সমবেত সঙ্গীত আরম্ভ করলে, ধর ধর, মার মার, ঠাস করে মার চর, আর কিল গুম গুম, গো ভূতকে ডেকে আন, সিংহে তার খুব ধার, মামুদেরা তেরে যাক, হুঁশিয়ার, মার মার। আচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোফালুফি করলে,
এবং তারপরে তার দেহটাকে পাশের এক খানায় ছুঁড়ে ফেলে দিলে। সেই বিশ্রী একগুঁয়ে মরাটা তবুও দিলুর পিঠ ছেড়ে একটুও নড়ল না। কোনো রকমে আধমরা হয়ে দিলু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে শুনতে পেল পাঁচিলের উপরে তাল ঠুকতে ঠুকতে ভূত পেতনিরা তখনও গাইছে, আয় দেখি আয় দেখি, ফের হেথা আয় দেখি, এবারেতে করে দেব ঢিকি ঢিকি হিকি হিকি। ঢিকি ঢিকি হিকি হিকি যে কাকে বলে দিলু তা জানত না, জানবার সাধও তার ছিল না। সে খালি কাদো কাদো মুখে বললে, ওগো পিঠে চড়া মরা মশাই, মরেও যখন আপনি মরেননি তখন ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কি ওখানে আমাদের যাওয়া উচিত? তাহলে আমি তো মরবই, আপনারও হাড় কখানা আর আস্ত থাকবে না। মরা হঠাৎ তার একখানা হাত বাড়িয়ে দিয়ে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, হোসেনডাঙ্গার গোরস্থান ওই দিকে। দিলু বললে, আবার? আপনি তো মরেছেনই, এবার আমাকেও মারলেন দেখছি। একটা খোড়া ভূত তখন নেংচে নেংচে নাচতে নাচতে গান ধরেছে, দেবো তেরে শিং নেড়ে তোর পেটে ঢু, হুস করে যাবি উড়ে ঝাড়ি যদি ফু, ভারী আমি করা লোক ভয়ানক গো, ঠাস করে খাবি চর কান হবে ভো, সুর সুর সরে পর করোনা কটু। দিলুর আর টু শব্দ করবার সাধ্য ছিল না। সে কাঁপতে কাঁপতে ও মাতালের মতো টলতে টলতে কোনো ক্রমে আবার এগিয়ে চলল। সে বেশ বুঝলে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। পাগলের মতো কতক্ষণ যে সে পথ চলল কিছুই জানতে পারলে না। কিন্তু মরাটা যখন আচম্বিতে তার কানে কানে বললে, ওই হোসেনডাঙ্গার গোরস্থান, তখন সে চমকে চেয়ে দেখলে পূব আকাশের অন্ধকারের বুকের ভেতর থেকে একটু একটু করে রূপলি আলোর আভা ফুটে উঠছে। মরা বললে, আর সময় নেই, আর সময় নেই, গোড় দাও, আমাকে গোড় দাও। কিন্তু আগেকার গোরস্থানে যে কাণ্ডটা হয়েছিল সেটা মনে করে দিলু আর অন্ধের মতো এগিয়ে গেল না। ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে যখন সে দেখলে ভূত পেতনিরা এখানেও সমবেত সঙ্গীত গাইবার জন্য প্রস্তুত হয়ে নেই, তখন পায়ে পায়ে এগিয়ে গিয়ে খুব সাবধানে হোসেনডাঙ্গার গোরস্থানে প্রবেশ করলে। মরা আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে, ওইখানে ওইখানে। দিলু আরো কয়েক পথ অগ্রসর হয়েই দেখলে একটা কবরের পাশেই একটা কফিন পড়ে রয়েছে। কবরটা নতুন খোঁড়া হয়েছে এবং কফিনের ভেতরে মরা টরা কিছু নেই। দিলু বললে, বুঝেছি মরা মশাই, বুঝেছি, আপনি আমার পিঠে চড়ে আজ আরাম করবার জন্যে এই কফিন থেকেই পালিয়ে এসেছেন। কিন্তু আগেই এ কথাটা জানিয়ে দিলে আমাকে তো আর অমন 7টা ঘাটের জল খেয়ে মরতে হতো না। মরা ঠিক মরার মতোই বোবা হয়ে রইল। দিলু তখন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অমনি রাত 12টা থেকে যে ভয়ানক মরাটা তার পিঠ ছেড়ে একবারও নামবার নাম করেনি, হঠাৎ সে তার হাত আর পা দুটো দিলুর গলা আর কোমর থেকে খুলে নিয়ে ধপাস করে সেই কবরের কফিনের ভেতরে গিয়ে পড়ে একেবারে স্থির হয়ে রইল। পাছে আবার তার জ্যান্ত মানুষের পিঠে চড়বার শখ হয়, সেই ভয়ে দিলু খুব তাড়াতাড়ি তার উপরে মাটি চাপা দিয়ে ফেললে। বাড়িতে ফিরে এসে দিলু তার বাবার 2 পা ধরে বললে, বাবা, আজ থেকে তুমি যা বলো তাই শুনবো। দিলু নিজের কথা রেখেছিল, সে আর কখনো বাবার অবাধ্য হয়নি। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।